নমস্কার, আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামের দিকে। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও দলের নেতাদের বিরুদ্ধে ফের বিস্ফোরক হুমায়ুন। এদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির বয়স 104। আন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। পরকীয়ায় জড়িয়ে ঘর ছাড়েন মা, শান্তিপুরের উদ্ধার করা হলো মেয়ের ঝুলন্ত দেহ। এবার শিক্ষকদের জন্য সুখবর, শিক্ষা দপ্তরে সূচনা ফাইল ট্র্যাকিং সফটওয়্যারের। পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের অনুপ্রবেশকারী, উদ্ধার করা হলো তার জাল পাসপোর্ট। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো প্রথম খবরের দিকে। খোদ মুখ্যমন্ত্রী নিষেধ করেছিলেন মুখ খুলতে। তৃণমূল সুপ্রিমো সেই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের তোপ লাগালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার তার নিশানায় মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার এবং চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী। এই দিন হুমায়ুন কবির বহরমপুরের সাংবাদিক মুখোমুখি হয়ে বলেন, ওরা মুখ্যমন্ত্রীদের দেওয়া ক্ষমতার অপব্যবহার করছে। আমি তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে দুজনকেই সোজা করে দেব। জেলা সাংগঠনিক কোনো ক্ষতি আমি মেনে নেব না, শুধু সময়ের অপেক্ষা। সম্প্রতি বেফাঁস মন্তব্য করায় রাজ্যের নেতৃত্ব হুমায়ুন কবিরকে সো কজ করে দল। ইতিমধ্যেই তিনি সো কজ নোটিশের 3 পাতার জবাব দিয়েছেন। তার আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করতে গিয়েছিলেন হুমায়ুন। সেখানেও ফের তাকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাও হুমায়ুন কবির স্বীকার করে নেন এই দিন। মুখ্যমন্ত্রী তাকে মুখ খুলতে বারণ করেছিলেন, কিন্তু জেলার ফিরে শনিবার ফের সমহিমায় সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে জেলার 2 সাংগঠনিক প্রধানের বিরুদ্ধে তোপ লাগালেন হুমায়ুন কবির। তিনি বললেন, মুখ্যমন্ত্রীর প্রতি অবস্থান রেখে সেই জেলার মানুষ তৃণমূলকে সমর্থন করছে। অপূর্ব সরকার এবং রবিউল আলম চৌধুরীর নাম না করে তিনি বলেন, এরা দুজন ক্ষমতায় বসে তার জবাবদিহি করতে পারবে না তো। এদিকে দোষীর বয়স 104 বছর, সে আজীবন কারাদণ্ডের সাজা খাটছিল। শুক্রবার প্রবীণ নাগরিকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, 1920 সালে ব্রিটিশ শাসনাধীনে বাংলার মালদা জেলাতে জন্মগ্রহণ করেছে রসিক চন্দ্র মণ্ডল। 1994 সালে তাকে 1988 সালের একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। সেই সময় তার বয়স ছিল 68 বছর। আদালত তাকে সাজীবন কারাদণ্ডের সাজা দেয়। সেই সাজা এখনও খাটছিল শতায়ু পার করে আসা রসিক। বয়সের ভারে নানান রকমের শারীরিক সমস্যায় ভুগছিলেন রসিক। তার কয়েকদিনের মধ্যেই সে 104 বছরে জন্মদিন পালন করবে। সে অবস্থায় তার মুক্তির আবেদন জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতে। শুক্রবার এই মামলাটির শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। 2 বিচারপতির বেঞ্চে রাজ্যের কৌশলের কাছে রসিকচন্দ্র মণ্ডলের শারীরিক অবস্থার কথা জানতে চায়। আইনজীবী জানান, শতায়ু রসিক খুবই শীঘ্রই 104 বছরে জন্মদিন পালন করবে। এই বয়সে পৌঁছে স্বভাবত তার নানান রকমের শারীরিক সমস্যা হচ্ছে। তাই প্রধান বিচারপতির বেঞ্চের কাছে আবেদন, বেঞ্চ যেন তাকে মুক্তি দেয়। রসিক মণ্ডলের অবস্থা বিচার করে বেঞ্চ তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। জামিন অবশ্য শর্ত সাপেক্ষ এবং সেই শর্ত ঠিক করবে ট্রায়াল কোর্ট, রায় জানিয়েছে শীর্ষ আদালত। এদিকে আবারও একটি মর্মান্তিক পরিণতি হলো একটি সম্ভাবনাময় ভবিষ্যতের। এক কিশোরীর অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটায় পুলিশের কাছে যা অভিযোগ করা হয়েছে তা থেকে এমনটাই মনে করা হচ্ছে। কি অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে? নিহত কিশোরীর বাবা দাবি করে তার মেয়ে অপমান নিজেকে শেষ করতে সিদ্ধান্ত দিয়েছে। তাই মেয়ের এই মর্মান্তিক পরিণতির জন্য তিনি দায়ী করেছেন তার স্ত্রী এবং আরও 3 জনকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কি এমন করেছে মেয়েটির মা।
যে তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগেই। স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কর্মজগতে প্রবেশ করে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন একাদশ শ্রেণীর ওই ছাত্রের মা। গত এপ্রিলে সেই প্রেমিকের সঙ্গেই তিনি ঘর ছেড়ে দেন। এরপর থেকেই মেয়েটির মানসিক টানাপোড়ার শিকার হয়। বন্ধুবান্ধব থেকে সহপাঠী, এমনকি পাড়া প্রতিবেশীদেরও কটূক্তির শিকার হতে হয় তাকে। তার জেরে মানসিকভাবে ভেঙে পড়ে সে। ইতিমধ্যেই মেয়েটির বাবা তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। অভিযোগ, তারপরেও ওই মহিলা বাড়িতে থাকতে রাজি হননি। প্রেমিকের সঙ্গে সংসার করার ইচ্ছে প্রকাশ করে আবারও চলে যান তিনি। এরপরে ওই কিশোরীর মানসিকভাবে আবারও ভেঙে পড়ে, যার মর্মান্তিক পরিণতি হয় শুক্রবার রাতে। মেয়েটির বাবা একটি হাসপাতালে নিরাপত্তার রক্ষী হিসাবে কাজ করেন। শুক্রবার রাতে বাড়ি ফিরে দেখে একটি ঝুলন্ত অবস্থায় মেয়ের দেহ। দেখেন সেটি তিনারই মেয়ে। পুলিশ গিয়ে সেই দেহ উদ্ধার করে আনে। এক আত্মীয়র মাধ্যমে মেয়েটির মাকে খবর পাঠানো হয়েছে পরিবারের তরফ থেকে, কিন্তু তিনি খবর পেয়েছেন কিনা সেই বিষয়ে কেউ এখনও বলতে পারেনি। ফলে এই নিয়ে মেয়েকে কোনো মন্তব্যেই মেলেনি। যেই দিন এই ঘটনাটি ঘটে, পুলিশের কাছে সেই ঘটনার অভিযোগ যায়। পুলিশ মেয়েটিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় মেয়েটির মা এবং মায়ের প্রেমিক এবং 2 আত্মীয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই বিষয়ে শান্তিপুর থানায় ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মোল্লাকে বলেন, পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষকদের জন্য রয়েছে এবার একটি সুখবর। শিক্ষকরা তাদের জরুরি কোনো ফাইল জেলার শিক্ষা দপ্তরে জমা দিলে তা নানান কারণেই টেবিলের আটকে থাকার অভিযোগ। 1 মাস বা 2 মাস নয়, বছরের পর বছর, এমনকি কাগজপত্র হারিয়েও গিয়েছে এমন বলা হয় শিক্ষকদের। সেই সব সমস্যার সমাধানে এবার নয়া ব্যবস্থা চালু করলো শিক্ষা দপ্তর। মালদা জেলায় চালু করা হলো ফাইল ট্র্যাকিং সফটওয়্যার, যার মাধ্যমে কোনো ফাইল কোন টেবিলে এবং কেন আটকে রয়েছে তা সহজেই জানা যাবে। শুক্রবার ওই সফটওয়্যারের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জিত বর্মন। রাত 10টার পরে তিনি মালদা জেলার শিক্ষা দপ্তরে উপস্থিত হন। সেখানেই জেলা শিক্ষা আধিকারিকদের উপস্থিতিতে ফাইল ট্র্যাকিং সফটওয়্যারের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলার স্কুল পরিদর্শক রানীব্রত দাস। মালদা জেলাতেই প্রথম এই সফটওয়্যার চালু করা হলো। ভবিষ্যতে রাজ্যের বাকি জেলাগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে বলেই জানান মন্ত্রী। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল, আর এই উত্তাল অবস্থায় বাংলাদেশের অনুপ্রবেশকারীর সন্দেহে একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। অভিযোগ, সেলিম মত্তব্বার নামের ওই ব্যক্তি কলকাতায় এসে জাল পাসপোর্ট বানিয়েছে। তারপরেই একটি হোটেলে কাজ করছিলেন। গ্রেপ্তারির সময় সেই নকল পাসপোর্ট উদ্ধার করা হয় পার্ক স্ট্রিট এর থানার পুলিশ দ্বারা। পাসপোর্টের নাম রয়েছে রবি শর্মা, ঠিকানা লেখা রয়েছে রাজস্থান। তাকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পেরেছে প্রায় 2 বছর ধরে তিনি কলকাতার পার্ক স্ট্রিটের নামক একটি হোটেলে কাজ করছিলেন। কিন্তু তিনি কেনই বা বেআইনিভাবে ভারতে ঢুকে জাল পাসপোর্ট বানিয়ে কলকাতায় থাকতে আরম্ভ করলেন, প্রশ্ন উঠেছে এটাই। তাকে জেরা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাথে তার ঝামেলা হয় এবং তিনি দল ছেড়ে দেন। পরে দেশ ছেড়ে চোরা পথে ভারতে ঢুকে কলকাতায় চলে আসেন। পুলিশ সূত্রে খবর, কলকাতায় এসে জাল পাসপোর্ট বানান। নিজেকে রাজস্থানের বাসিন্দা বলে পাসপোর্টে উল্লেখ করেন। কলকাতার একজন ব্যক্তির সাহায্যে এসে পার্ক স্ট্রিটের একটি নামকরা হোটেলে কাজ পান তিনি। এতদিন ধরে এসে ওই হোটেলের কর্মরত ছিলেন সেলিম মত্তব্বর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে।